আজকে হচ্ছে আমাদের এক্সেলের ক্লাস নাম্বার 8। আমরা এক্সেলের 8 নাম্বার ক্লাস করতেছি আজকে, এবং আমাদের অফিস ম্যানেজমেন্ট কোর্সের ধারাবাহিক ক্লাস হচ্ছে আজকে 18টা ক্লাস, 18 নাম্বার ক্লাস। তো 8 নাম্বার ক্লাসে আমরা শিখব একটা শেয়ার বাজারের হিসাব নিকাশগুলো এক্সেল ব্যবহার করে কিভাবে করতে হয়, এবং এটার সাথে আমরা শিখব বড় একটা শিট, বিশাল একটা ওয়ার্কশিট আমরা কিভাবে এক পেজের মধ্যে প্রিন্ট দিতে হয়। তো প্রথমত আমরা একটা শেয়ার বাজারের শিট এখানে দেখতেছি। এটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে প্রথমত শেয়ার বাজারের নাম লেখার জন্য প্রথম রো এর মধ্যে দেখা যাচ্ছে একটা নাম লেখা আছে, এটা আমরা একটু বড় করে লিখতে চাচ্ছি। তাহলে প্রথমত আমরা এই যে প্রথম রোটাকে আমরা একটু বড় করে নিব। এই যে এখন সম্পূর্ণ রোটাকে আমরা একটা সেলে পরিণত করব। সবগুলোকে সিলেক্ট করে আমরা আমাদের হোম মেনু থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে একদম মাঝখানে নিয়ে আসবো। আমরা যদি চাই এই লেখাটাকে 2 লাইনের মধ্যে রাখবো, মানে একই ঘরের মধ্যে 2 লাইনে থাকবে, তখন আমাদেরকে এই লেখার মধ্যে ঢুকতে হবে। প্রথমত ডাবল ক্লিক করে আমি ঢুকলাম, ঢোকার পরে এখানে এই যে লিমিটেড, এখানে অটোমেটিক করা আছে, এর আগে করা ছিল, সেজন্য এটা একই ঘরের মধ্যে যদি উপরে নিচে করতে হয় আমাদেরকে যেখান থেকে আমরা নিচে নামাবো সেখানে কিবোর্ড থেকে অল্টার ধরে এন্টার দিতে হয়। এন্টার দিলে এরপরে সেম ঘরের মধ্যে একটার পর একটা নিচে নেমে যাবে। তো আমাদের এখানে ডাবলিং হয়ে গেছে, আমরা আগের মতোই রেখে দিলাম, একটার নিচে একটা আছে। তো এটা যেহেতু কোম্পানির নাম, এটা আমরা একটু বড় করে রাখবো অন্য লেখা থেকে। তো এখন আমরা দেখি একটা শেয়ার বাজারের মধ্যে যে ফর্মালিটিসগুলো থাকে। প্রথমত পারচেসের একটা আলাদা পার্ট থাকে, এটা হচ্ছে ক্রয়ের পার্ট। আমরা ক্রয়ের পার্টটা দেখব। এটার মধ্যে আমরা চাইলে একটা ভিন্ন কালার দিতে পারি, হালকা একটা কালার বোঝার সুবিধার্থে। তো এরপরে এটা হচ্ছে সেলসের পার্ট, বিক্রয়ের পার্ট। তো আমাদের দেখার সুবিধার জন্য আমরা এই যে কালারটা ইউজ করতেছি, এটা আমরা পরবর্তীতে বাদ দিয়ে দিব। তাহলে এই যে উপরের পার্টটা হচ্ছে পারচেস, মানে এই সময়গুলোতে আমরা শেয়ারগুলো ক্রয় করব এবং এই সময়গুলোতে আমরা শেয়ারগুলোকে বিক্রয় করব, এবং মাঝখানে যতগুলা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমরা একটা একটা করে দেখে নিব। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু না বুঝলে সাথে সাথে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? সাথে সাথে প্রশ্ন করতে হবে, আমি এটা বুঝিয়ে দিব। প্রথমত দেখা যাচ্ছে ডেট, যেই ডেটে আমরা শেয়ারগুলো ক্রয় করি, এটা আমরা এক পাশ থেকে রাখতে পারি ডেট। এটা হচ্ছে কোম্পানির নাম, যে কোম্পানি থেকে আমরা শেয়ারগুলো ক্রয় করতেছি, কোম্পানির নেম। এরপরে হচ্ছে শেয়ারের পরিমাণ, কয়টা শেয়ার ক্রয় করতেছি। এরপরে হচ্ছে ইউনিট প্রাইস হচ্ছে একটার দাম, মানে প্রতিটির দাম কত সেটা। যেমন এখানে একটার দাম হচ্ছে 85 টাকা, তাহলে 100টার দাম কত সেটা আমাদেরকে বাইর করতে হবে। তো আমাদের পরবর্তী টাইপে দেখা যাচ্ছে এই টোটাল প্রাইস, তাইলে এখানে আমাদের শেয়ারের মূল্য দেওয়া আছে, একটার দাম এবং শেয়ারের পরিমাণ দেওয়া আছে। তাহলে আমাদেরকে যদি বলা হয় টোটাল প্রাইস বের করতে পারবো না আমরা। নর্মালি একটার দাম দেওয়া আছে, তাইলে বাইর করতে হবে কয়টার দাম? 100টার দাম। তাহলে বেশি হলে তখন আমাদের কি করতে হয়? নর্মালি আমরা জানি যে গুণ করতে হয়। তাহলে এখানে গুণ যোগ বিয়োগ যাই করি না কেন, আমরা যদি মুখস্থ ফাইল দেখে দেখে করে ফেলি হবে না। আমরা এখন যে কাজটা করতেছি এটা কত নাম্বার রোতে? 4 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার রোতে। এখন আমি টোটাল প্রাইসটা বাইর করব, এরপরে কমিশনটা বাইর করব, এরপরে টোটাল কস্ট ওইটা বাইর করব। তো টোটাল প্রাইসটা বাইর করতেছি আমরা E4 এর মধ্যে। এটা আমরা যেখানেই করি সেখানের নাম অনুযায়ী আমাদেরকে ধরতে হবে। তাহলে যেহেতু আমরা 4 নাম্বার রোতে এবং কলামে আছি, তো কলামে আমরা যখন কোনো কাজ করব, রেজাল্ট বের করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইকুয়াল দেওয়া। ইকুয়াল না দিলে আমাদের রেজাল্ট আসবে না। তো ইকুয়াল দিলাম, এরপরে আমাদের শেয়ারের দাম এবং পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা যে কোনো একটা লিখে দিলেই হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের গুণ করতে হবে। তাহলে 100টা শেয়ার ইন্টু 85 টাকা করে, তাহলে C4 ইন্টু D4। 100টা শেয়ার ইন্টু 85 টাকা করে, তাহলে C4 ইন্টু D4 দেওয়ার পরে এন্টার দিলে আমাদের এখানে শেয়ারের যে দাম সেটা চলে আসতেছে, শেয়ারের যে মূল্য সেটা চলে আসতেছে। তো আমরা এটা বাকিগুলো সবগুলো টেনে দিলাম, অটোমেটিক হয়ে যাচ্ছে। পরবর্তী অপশন দেখা যাচ্ছে 3% কমিশন দিতে হচ্ছে। এখন আমি ব্যাংক থেকে শেয়ারগুলো ক্রয় করতেছি। শেয়ারগুলো সাধারণত ক্রয় বিক্রয় করা হয় কোন জায়গা থেকে? ব্যাংক থেকে। আমরা ব্যাংক থেকে শেয়ারগুলো ক্রয় করতেছি। এখন
ব্যাংক আমাদের থেকে একটা কমিশন চাইবে, ব্যাংক থেকে যেহেতু জিনিসগুলা কিনতেছি, তো ব্যাংকের কমিশনটা কত? 3%। তো আমরা শেয়ার ক্রয় করতে গেলে যে টাকাটা দিতে হবে এর সাথে ব্যাংকেও কিছু টাকা দিতে হবে 3%, তাহলে সবগুলা মিলে আমার কস্ট। তো প্রথম আমাদেরকে 3%টা বের করতে হবে, ইকুয়াল দিলাম 3%টা কিসের উপর? টোটাল প্রাইস। তাহলে টোটাল প্রাইস মানে E4 ইন্টু 3% লিখে দিলাম। তো এখানে 3% সমান 255 টাকা, সবারগুলো আমি বের করে দিলাম একই নিয়মে। এখন যাই কস্ট। তো এখানে কস্টটা আমরা কিভাবে বের করব? কি যোগ করে নাকি বিয়োগ করে? কীরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের টোটাল কস্টটা বের করতে হবে। এটা কি যোগ করলে বের হবে নাকি বিয়োগ করলে বের হবে? এখন তো কমিশনটা আমাকে দিতে হয়েছে, আমি শেয়ারটা ক্রয় করতে গেছি যে ব্যাংক থেকে, এটা শেয়ার বাবদ টাকা দিলাম, এটা কমিশন বাবদ টাকা দিলাম, দুইটা টাকায় আমার পকেট থেকে দিতে হয়েছে। এখন সব মিলিয়ে ওই শেয়ারটা ক্রয় করতে আমার কত খরচ হলো? তখন আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, কারণ এই টাকাটাও আমি দিছি, এরপরে যোগ এই কমিশনের টাকাটাও আমি দিছি। যেহেতু আমি এখন শেয়ার ক্রয় করতেছি, শেয়ার বিক্রি করতেছি না, শেয়ার ক্রয় করতেছি, আমার থেকে টাকা গেছে, সবগুলো টাকা গেছে। তো সব মিলিয়ে আমার পকেট থেকে কত টাকা খরচ হয়েছে ওইটাই হচ্ছে কস্ট। এটা আমরা বুঝছি। তো বাকি সব কস্টগুলো বের করে নিলাম। এটা হচ্ছে ক্রয়ের পার্ট, আমরা ক্রয়ের পার্টটা শেষ করলাম। এরপর আমরা যাই সেলস, বিক্রয়ের পার্টে যাচ্ছি। বিক্রয়ের পার্টে তো যে সময় ক্রয় করি ওই সময় বিক্রিটা করি না, আমরা পরবর্তী 1 বছর পরে বা 2 মাস পরে 3 মাস পরে বিক্রয়গুলো করি। তো এখন এখানে ডেটগুলো এরকম একটা পার্থক্য দেখা যাচ্ছে যে মাঝখানেরটা হচ্ছে সময়, যে তারিখ, যে 12 তারিখ 2 মাস 1996 সালে এটা ক্রয় করছি, 5 তারিখ 4 মাস 1997 সালে এটা বিক্রয় করছি, এরকম বোঝাচ্ছে। তো আমরা সেম কোম্পানির বি ফার্মা কোম্পানির শেয়ারগুলো আমরা আবার বিক্রি করে দিচ্ছি 100টা শেয়ার। তখন শেয়ারের দাম কত? হয়তো এটা বেশিও হতে পারে, তখন কমও হতে পারে, শেয়ারের দাম কম বেশি হতে পারে। তো এখন কত টাকা করে প্রত্যেকটা শেয়ারের দাম? হ্যাঁ, 95 টাকা করে এখন দাম বাড়ছে। তাহলে এটা দাম ছিল কত? 85 টাকা। তো এখন আমরা যেহেতু আগে বিক্রয় করতেছি, এখন বিক্রয় করার সময় আগে টোটাল মূল্যটা বের করতে হবে, কত টাকা পাবো। তো মূল্যটা বের করতে হলে আমরা জানি নিয়মে আগের মতোই, যে একটা শেয়ারের দাম 95 টাকা, 100টা শেয়ারের দাম কত? তাহলে আমাদেরকে এই যে এই সংখ্যা গুণ এই সংখ্যা, মানে এই গড়ের নাম আর কি, 100 গুণ 95, এটা তো গড়ের নাম দিয়ে আমাদেরকে দিতে হচ্ছে। তাহলে C11 ইন্টু D11 এই জিনিসটা আমাদেরকে লিখে দিতে হবে। তখন শেয়ারটা বিক্রি করলে এই টাকাটা আমাদের দেওয়া হবে শেয়ার বাবদ। এখন শেয়ারগুলো আমরা যখন বিক্রয় করতে যাই, তাও আমরা কার কাছে বিক্রয় করতে যাই? ব্যাংকের কাছে। এখন ব্যাংক আমাদের থেকে যদি কমিশন চাই, তাহলে টাকাটা আমার থেকে কেটে রেখে দিবে। ব্যাংক যদি আমার থেকে কমিশন চায়, তখন আমার থেকে সবসময় টাকাটা নিবে। এখন আমি শেয়ারগুলা যখন ওই কোম্পানির কাছে শেয়ারগুলা বিক্রয় করে দিচ্ছি, তখন শেয়ার বাবদ দাম বাড়ার পরেও এই টাকাটা আমি পাবো, এই যে 9,575 টাকা এটা আমরা পাবো। কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করতে হচ্ছে বিদায় ব্যাংকে একটা কমিশন দিতে হবে। তো ব্যাংক বলতেছে 3% কমিশন, আমরা আগে বের করে নিই 3% কমিশনটা, এই টাকার 3%টা আগে বের করে নিই, ইন্টু 3% লিখে দিলাম। তো এখন 3% সমান এই টাকা 287 টাকা। তো আমাদেরকে এখন আমাদের কত টাকা অ্যামাউন্ট আমার কাছে আসবে সেই টাকাটা আমরা এখন বের করব এখানে। তো অ্যামাউন্টটা বের করার সময় আমাদেরকে এই যে কমিশনটা কি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? হ্যাঁ, বিয়োগ করতে হবে, কারণ এই টাকাটা আমি পাবো, কিন্তু ব্যাংক আমার থেকে এই টাকাটা কেটে রেখে দিবে কমিশন বাবদ। এই টাকাটা আমি শেয়ার বিক্রি করলে পাবো, কিন্তু এই টাকা থেকে এই টাকাটা ব্যাংক আমার থেকে রেখে দিবে। তাহলে আমরা যখন এটা আমারটা বের করব, আমার মূল টাকা থেকে ব্যাংকের যে কমিশন সেটা মাইনাস করে দিলাম, মানে E11 মাইনাস F11, এন্টার দিলাম, এখানে বের হয়ে গেছে। তাহলে একটা যেহেতু বের করছি, বাকি সবগুলো একই নিয়মে বের হবে, এরকম যতগুলো লেনদেন থাকে। তো এটা যোগ বিয়োগের সিস্টেমটা আমরা বুঝছি, এইটুকু পর্যন্ত বুঝছি। এখন আমরা যাচ্ছি পরবর্তী স্টেপ, হচ্ছে প্রফিট লস। শেয়ার বাজারের শেষের দিকে আমাদেরকে
একটা জিনিস দেখতে হবে কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে সেটা। প্রফিট লস আমরা লাভ ক্ষতি সমান সাধারণত আমাদের বাসায় যেটা বাইর করি সেটা কী থেকে কী বাদ দিলে আমাদের লাভটা দেখি আমরা বের হই, কী থেকে কী বাদ দিলে আমাদের লাভটা বের হয়। নর্মালি আমি একটা জিনিস ক্রয় করলাম 50 টাকা দিয়ে, ঠিক আছে, ওই জিনিসটা আমি 75 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য কত 75 টাকা। এখন লাভ সমান কত এটা বাইর করতে হলে 25 টাকা, এটা বাইর করতে হলে কী থেকে কী বিক দিতে হয়, বিক্রয় মূল্য যেহেতু বড় সেজন্য আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিই। তাহলে এখানে হচ্ছে এটা বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। এই যে এই বি ফার্মা কোম্পানির ক্রয় মূল্য ছিল এটা, বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে আমরা এখন লাভটা বের করার জন্য বিক্রয় মূল্য মাইনাস এই যে ক্রয় মূল্য লিখে দিলাম, এন্টার দিলাম। এখন বাকিদেরগুলো এভাবে বের করে নিলাম। তো বের করার পরে কিছু কিছু মাইনাস দেখা যাচ্ছে আর কিছু কিছু প্লাস, যেগুলো প্লাস সেগুলো হচ্ছে লাভ, যেগুলোর মধ্যে মাইনাস আছে সেগুলোর মধ্যে লস। আমরা লসের কোম্পানিগুলোতে একটু দেখি। এই যে সিঙ্গার বিডি কোম্পানি, সে 150টা শেয়ার ক্রয় করছিল 1200 টাকা করে একটার দাম। সে ওই কোম্পানি একই রেটে আবার শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে 1200 টাকা করে, এটা বিক্রি করে দিছে। তো যত টাকা ক্রয় তত টাকাই বিক্রয়, কিন্তু তারপরও তার 10,800 টাকা লস হয়েছে। কেন হয়েছে? হ্যাঁ, কারণ সে এই শেয়ারগুলো ক্রয় করতে গিয়ে তাকে যে কমিশনটা দিতে হয়েছে, মানে যা শ্রম দিতে হয়েছে সব মিলিয়ে তার এই যে টাকাটা লস হয়েছে। এখন যখন একটা শেয়ার কোম্পানি শেয়ারগুলো ক্রয় বিক্রয় করে তখন সে আনুমানিক একটা হিসাব বের করার জন্য এরকম একটা হিসাব বানায়, চার্ট বানায়। যেমন সে এখানে যে এই 150টা শেয়ার 1200 টাকা করে বিক্রয় করলে তার এত টাকা লস আসতেছে, সে যদি শেয়ারটা এই 1300 টাকা করে বিক্রয় করে, 1300 টাকা করে বিক্রয় করে, তার কত টাকা লাভ আসবে? 100 টাকা করে যদি বেশি বিক্রি করে তার লাভ আসবে মাত্র 3750 টাকা লাভ আসবে। আচ্ছা, এখানে আমরা যখন একটা শেয়ার ক্রয় করি আমরা আনুমানিক একটা বিক্রয় মূল্য ধরে যখন এখানে বসাই দিই, যেমন এই শেয়ারটা ক্রয় মূল্য হচ্ছে 85 টাকা, বিক্রয় মূল্য 95 টাকা, যার কারণে গিয়ে লাভ হয়েছে কত? মাত্র 532 টাকা। এটা 85 টাকায় ক্রয়, কিন্তু আমি যদি 90 টাকাও যদি বিক্রি করি এটাতে আমার লাভ আসবে না, কারণ আমার এটার অনেক খরচ আছে। তো একটা আনুমানিক ধারণা পাচ্ছে যে কত টাকায় বিক্রয় করলে এই কত টাকা দাম উঠলে তার লাভ কত থাকবে। যেমন সেই শেয়ারের দাম যখন 90 টাকায় গেছে তখন সে এখানে অটোমেটিক দেখতেছে কত টাকা লাভ আসতেছে। এখন যখন শেয়ারের দাম 105 টাকায় গেছে তখন সে দেখতেছে এখানে কত টাকা লাভ আসতেছে। হ্যাঁ, তো এভাবে একটা চার্ট বানায়, এটাকে আরও কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, আমরা একটা বেসিক ধারণা দিয়ে জিনিসটা করলাম। এখানের ভিতরে আমরা আরও কাস্টমাইজ করতে পারবো যদি আমরা এক্সেলের যোগ বিয়োগগুলা এখানে সব কিছু বুঝি, তাহলে আমরা নিজেদের মতো এখানে আরও কিছু কাস্টমাইজ করতে পারবো। কমিশনটা আরও আমরা কম বেশি করতে পারবো, বা এটার সাথে আনুষঙ্গিক আরও কিছু খরচ যুক্ত করতে পারবো। যেমন যে অফিস খরচ আছে না, যেমন প্রত্যেকটা শেয়ারের বাবদ একটা অফিস খরচ আছে, সেটাও আমরা কত পার্সেন্ট একটা যুক্ত করে দিতে পারবো না নিজের মতো যদি করতে চাই। এখানে কমিশন যেরকম যুক্ত করছি সেমভাবে আরেকটা ঘর নিয়ে এখানে আরেকটা কলাম বাড়িয়ে আমাদের অফিস খরচ যে স্টাফের যে সব মিলিয়ে একটা খরচ আছে না ওই শেয়ারের, ওইটা পর্যন্ত এখানে আমরা অ্যাড করতে পারি। অ্যাড করার পরে ওইটা সহ যোগ করে কস্ট ধরতে পারি, বা বিক্রয় করার সময় ওইটা বাদ দিয়ে আমাদের বিক্রয়টা ধরতে পারি। তো এগুলা কাস্টমাইজ হচ্ছে নিজের মতো করে করা। প্রথমে যদি আমরা বেসিকটা বুঝি বাকিগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো প্র্যাকটিক্যাল লাইফে যদি যাই। তো এই পর্যন্ত আমরা বুঝছি। এরপর আমরা আমাদের এখানে একটা টার্ম দিচ্ছে, টার্ম হচ্ছে যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী মানে শর্ট টার্ম লং টার্ম, এরকম একটা কথা আছে। স্বল্পমেয়াদী মানে হচ্ছে যেই শেয়ারগুলা 1 বছরের মধ্যে সেল হয়ে যায়। যেমন আমি 2025 সালে শেয়ার যেগুলো ক্রয় করছি 2025 সালে বিক্রি করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে কি শর্ট টার্ম। আর যেটা 1 বছর অতিক্রম করতেছে সেটা লং টার্ম। এটা আমরা সহজে বোঝার জন্য এখানে একটা সূত্র বসে দিব, যেটার মাধ্যমে যখন একটা শেয়ার 1 বছর অতিক্রম করতেছে তখন অটোমেটিক্যালি এখানে ডেটটা আপডেট হয়ে যাবে। এখানে ডেটগুলো যখন অটোমেটিক আপডেট হয়ে যাবে তখন সে এখানে দেখতে পারবে যে ওই শেয়ারটা 1 বছর ক্রস করে ফেলছে। তো ওই শেয়ার
আমাদেরকে ওই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন আমরা সূত্রটা কীভাবে বানাবো একটু দেখি। প্রথমে ইকুয়াল দিলাম, এখানে একটা সময়ের ব্যবধান আছে না, বিক্রয়ের তারিখ এবং ক্রয়ের তারিখ। তাহলে বিক্রয়ের তারিখটা হচ্ছে এটা, হ্যাঁ এখানে ওই যে 5 তারিখ 4 মাস 1997, ক্রয়ের তারিখ ছিল কত 12 তারিখ 2 মাস 1996। তো এখন আমরা এখানে ইফ সূত্র ব্যবহার করি। ইফ দিলে আমরা জানি কী করতে হয়, একটা ব্র্যাকেট দিতে হয়। তো এখন আমরা একটা ব্যবধান করব, বিয়োগফল, মানে এই যে বিক্রয়ের তারিখ মানে গড়ের নাম লিখব আর কি, বিক্রয়ের তারিখ মাইনাস ক্রয়ের তারিখ। এই বিক্রয়ের তারিখ থেকে ক্রয়ের তারিখের এই তারিখটা যদি মাইনাস করি, ওই মাইনাসের যে ফলাফল সেটা যদি বড় হয় বা সমান হয় 365 দিন মানে 1 বছর আর কি, ঠিক আছে। এই যে 11 মাইনাস 4 এটার যে বিয়োগফল সেটা যদি কি হয় বড় বা সমান হয় 365 দিন থেকে বড় হয়, তখন এটা হবে যে লং টার্ম, মানে একটা কোটেশন দিয়ে লং লিখে দেবো, LONG লং, অটোমেটিক চলে আসবে সেটা। তো এই কাজটা আমরা বুঝছি। এরপর আমরা একটা কমা দিলাম, এর থেকে কম হলে সেটা শর্ট হবে, সেজন্য আমাকে আর কিছু লিখতে হবে না। আরেকটা কোটেশন দিয়ে শর্ট, SHORT শর্ট লিখে কোটেশন দিলাম। এখন একটা ব্র্যাকেট শুরু করছিলাম আমরা প্রথমে, ওটা আমরা ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো এটা লং টার্ম, আমরা দেখতেছি লং দেখা যাচ্ছে, পরবর্তীগুলো লং, এটা শর্ট, এটা লং। এটা বেল আসার কারণ হচ্ছে এটার মধ্যে ডেট বোল আছে। এটা যদি আমরা চেক করে দেখি কোনো জায়গায় এটা ডেট বোল আছে, দেখি এটা বাইর করেন, হ্যাঁ এখানে ডেটটা বোল আছে। তাহলে আমরা এটা 1997 মানে 8টা কেটে দিলাম, তাহলে এখানে এটা ঠিক হয়ে গেছে। এটা লং হয়ে গেছে না, এটা লং টার্ম, কারণ এটা 12 তারিখ 2 মাস 1996 ক্রয় করছি, 12 তারিখ 5 তারিখ 4 মাস 1997 বিক্রি করছি। আমি যদি এটাকে 97-এর জায়গায় 96 করে দিই, এখন দেখা যাচ্ছে অটোমেটিক এখানে শর্ট হয়ে গেছে। তাহলে আমরা সূত্রের মধ্যে যেভাবে বলে দিচ্ছি, যদি ডেটটা কম বেশি হয়ে যায় অটোমেটিক্যালি এখানে দেখা দিবে যে এটা শর্ট, এটা লং। যখন এটা 1 বছর অতিক্রম করে ফেলবে, যখন এটা আমি 97-98 বসে দিলাম, অটোমেটিক্যালি এখানে লং উঠে যাবে। এটা হচ্ছে শর্ট টার্ম লং টার্ম নির্ণয় করার জন্য একটা সূত্র। তো এই ছিল আমাদের এক্সেলের এই 8 নম্বর ক্লাসের একটা শেয়ার বাজার নিয়ে প্রজেক্ট। শেয়ার বাজারের সাথে আমরা আরেকটা কাজ করি, এটা যদি আমরা সম্পূর্ণ প্রজেক্টটা প্রিন্ট করতে চাই, যেমন আমি এটা প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট করতে হলে আমাদেরকে কী করতে হবে, ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে 3% এই পর্যন্ত আসছে না, সবগুলো আসছে 3% পর্যন্ত দেখা যাচ্ছে প্রিন্টের মধ্যে। তো আমি সবগুলো প্রিন্ট আনতে হলে কি করতে হবে, এখানে আরও এই পর্যন্ত এই ঘরগুলো প্রিন্ট আসতেছে না। আমরা পেজ আড়াআড়ি করে আনতে পারি, কিন্তু আমি চাচ্ছি এটা লম্বালম্বির মধ্যে আনবো। আমরা নর্মালি তো পেজটাকে আড়াআড়ি করে দিলে 1 পেজের মধ্যে চলে আসতেছে, এসে গেছে না, কিন্তু আমাকে বলা হয়েছে এটা লম্বালম্বির মধ্যে প্রিন্ট করতে হবে। তাহলে আমাকে এটা প্রিন্ট করার সময় কি করতে হবে, যে স্কেলটা কমাই দিতে হবে অথবা মার্জিনটা একটু কমাইতে হবে। তো এভাবে আমরা একটা পেজের ভিতরে আমাদের প্রিন্টটা নিয়ে আসতে হবে, যে মার্জিনের ভিতরে চলে আসছে। এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্টে ক্লিক করলাম, তাহলে সম্পূর্ণ আমাদের কাজের এরিয়াটা প্রিন্টে চলে আসতেছে। এ হচ্ছে বড় একটা ওয়ার্কশিট, আমাদের এক্সেলের বড় একটা ওয়ার্কশিট, কীভাবে 1 পেজের মধ্যে প্রিন্ট করতে হয় এই নিয়ম। তো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আমরা এখানে যোগ বিয়োগগুলো বুঝছি, পার্সেন্টেজ বের করা, হ্যাঁ এখানে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ অনেক কিছু করতে পারি। যেভাবে আমরা ইলেকট্রিক বিল করার সময় করছি, এখানে মিটার ভাড়া বানাইছি, এখানে কি করছি আমরা ওই যে মিটারের একটা কি ব্যাট বানাইছি, এরপরে নেট বিল বানাইছি। এরকম আমাদের মতো করে কাস্টমাইজ করে যদি বানাতে চাই, এটা কত নম্বর ক্লাস ছিল, 4 নাম্বার নাকি 5 নাম্বার মনে হয় না। তো আমরা যেভাবে কাস্টমাইজ করছি এখানে, সেমভাবে প্রত্যেকটা প্রজেক্ট আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের চার্টের বিষয়ে প্রজেক্ট। তো চার্ট না, এটা কী ছিল, যে শেয়ার বাজারের প্রজেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 8 শেয়ার বাজার। তো এই আমাদের পরবর্তী ক্লাসে আমরা সম্পূর্ণ এক্সেলে আরও খুঁটিনাটি যেগুলো আছে ওগুলো নিয়ে এসেও একটু রিভিশন হবে, মেনুগুলো সহ, এবং এখানে কিছু লিঙ্কের কাজ আছে এগুলো সহ মিলে আমরা পরবর্তী আরেকটা ক্লাস করব, যেটাতে খুঁটিনাটি যা যা আছে যেগুলো আমরা করছি এবং করি নাই সবগুলো মিলে একটা রিভিশন দেব। তো পরবর্তী ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ। তো আজকে শেষ করলাম, তাহলে আল্লাহ হাফেজ।